আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্যারিস থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সন্ধ্যায় দুবাইগামী একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। বৃহস্পতিবার দুপুর 2:10 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর। অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে যান তিনি। এদিকে গেল মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার রাত 8টায় শপথ নেবেন, এমনটাই জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। একই সঙ্গে সেনাবাহিনীর ডক্টর মোহাম্মদ ইউনূসকে সব ধরনের সহায়তা করবে বলেও জানিয়েছেন তিনি। বিকেলে সেনা সদরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সেনাপ্রধান। এছাড়া যারা এখন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আরও জানাচ্ছেন শরীয়ত খান। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার রাত 8টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান হতে পারে বলে জানান সেনাপ্রধান। কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন, আমি ওনাকে রিসিভ করতে যাব। আমার ধারণা আপাতত 15 জন হতে পারে, তারপরেও 2-1 আপ এন্ড ডাউন এটা করতে পারে, এটা এরকম একটা সংখ্যক এবং মোটামুটি একটা দাঁড়িয়ে যাচ্ছে। প্রফেসর ডক্টর ইউনূস খুব সুন্দর গণতান্ত্রিক দেশ উপহার দেবে বলে আশা তার। আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার কাজ সমাধা করতে সক্ষম হবেন। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের কড়া হুঁশিয়ারি দেন সেনাপ্রধান। যখন পুলিশ পুনর্গঠন হয়ে যাবে, তারা যখন আবার কাজে নেমে যাবে, তখন এই ভয়েডটা খুব সহজেই আমরা পূরণ করতে পারবো। পুলিশের একটা বিরাট সংখ্যক ফোর্স, পুলিশ ইজ একটা বড় ফোর্স। তো এই ফোর্স যদি নিষ্ক্রিয় হয়ে যায়, সেটার ভয়েড পূরণ করা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সবার পক্ষে সম্ভব না। আমরা এটার জন্য ডিজাইনও না। যাই হোক, আমি নিশ্চিত যে খুব শীঘ্রই তারা পুনর্গঠিত হবে এবং এই সমস্ত ভ্যান্ডালিজম এগুলোকে প্রতিহত করতে সমর্থ হবে। বাট আমি এটুকু আপনাদের বলছি যে যারা এই সমস্ত কাজে জড়িয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা আমরা করব। সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ সহ দেশ গঠনে তরুণ সমাজের ভূমিকার প্রশংসা করেন জেনারেল ওয়াকার। অনুরোধ করব যে এই ভালো কাজগুলো যেন তারা চালিয়ে যায়। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, এমনটা প্রত্যাশা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি উং। মঙ্গলবার দেশটির মেরিল্যান্ড অঙ্গরাজ্যের নৌবাহিনী একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তারা এসব কথা জানান। ব্লিংকেন বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্তই নিক না কেন, আমরা প্রত্যাশা করি যে তারা আইনের শাসন প্রতিষ্ঠিত করবে। এদিকে পেনি উং বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সহিংসতা থেকে বিরত থাকা ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। উল্লেখ্য, গেল 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দলীয় বিবেচনায় নয়, সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ রাতের মধ্যেই চূড়ান্ত হবে সবকিছু, এমনটাই জানিয়েছেন অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। সরকার প্রধানের দায়িত্ব নিতে কাল দেশে ফিরবেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন বিলাল হোসেন। পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর 6 আগস্ট রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করেন। শুরু হয় অন্তর্বর্তী সরকার গঠনের তোড়জোড়। রূপরেখা তৈরির কাজে ব্যস্ত বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনের নেতারা। অভিযোগ নেই এমন ব্যক্তিদের নাম প্রস্তাব করা হবে বলে জানান সমন্বয়ক সার্জিস আলম। এমন একটি অন্তর্বর্তীকালীন সরকার গড়তে চাই যেটি নিয়ে আসলে মানুষের একটা আস্থার জায়গা তৈরি হবে। সেই জায়গা থেকে আমরা বিভিন্ন যারা দল রয়েছে, রাজনৈতিক দল, তাদের সাথেও কথা বলার চেষ্টা করছি। অন্তত যেই মানুষটি সেখানে থাকবে তাকে নিয়ে যেন কোনো অভিযোগ না থাকে, সেই বিষয়টি নিয়ে আমরা সবার সাথে কথা বলছি, প্রায় বলা শেষের দিকে। কেমন হবে সেই প্যানেল, তার ব্যাখ্যা দেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। জানান, বৃহস্পতিবার
বৃহস্পতিবারের মধ্যে শপথ গ্রহণের প্রস্তুতি চলছে। যে ইকোনমিক্সে বেস্ট তাকে ইকোনমিক সেক্টর দেখানোর জন্য দেওয়া হবে, যে লিগ্যাল সেক্টরে বেস্ট তাকে লিগ্যাল সেক্টরে দেখার জন্য দেওয়া হবে, যে হচ্ছে এডুকেশন সেক্টরে বেস্ট তাকে এডুকেশন সেক্টরে দেওয়া হবে। কারণ আমরা দেখেছি গত 16 বছর ধরে আমাদের যে ইনস্টিটিউশনসগুলো রয়েছে সেগুলোকে ভেঙে দেওয়া হয়েছে, যাতে এই ইনস্টিটিউশনসগুলোর প্রতি মানুষের আশ্বাস আসে, বিশ্বাস আসে, যার কারণে প্রত্যেকটি যেই জায়গায় যে বেস্ট তাকে সেই জায়গায় দেওয়া হবে, যাতে করে সর্বজন গ্রহণযোগ্যতা পায়। সেই জায়গা থেকে আমাদের যে শপথ গ্রহণের যে প্রক্রিয়াটি সেটি আগামীকালকে হয়তো হতে পারে, কিন্তু এই যে পূর্ণাঙ্গ যে প্যানেল সেটি আমরা আজকেই দিয়ে দিব। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, দেশের চলমান নৈরাজ্য দমনে দ্রুত অন্তর্বর্তী সরকার জরুরি। ঘর পোড়ার মধ্যে যারা আলু পোড়া খেতে চায় এদের ভিডিও রাখুন। ইন্টারিম গভর্নমেন্ট হইলে বিচারের মুখোমুখি তাদের হতে হবে। ভাবছে যে কি সরকার এরা গঠন করে বলাইছে যারা লুটপাট করছে, এমপি হয়ে গেছে, মাস্তান হয়ে গেছে, গুন্ডা হয়ে গেছে, এখনই মার্কেট দখল, আরেকজনের ফ্ল্যাট দখল, আরেকজনের টেলিভিশন চ্যানেল দখল, আরেক সাংবাদিককে মাইরা হাউস থেকে বের করে দেওয়া, এই নৈরাজ্য আমরা চাই না। দেশের মধ্যে বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুরকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান নূর। বিল্লাল হোসেন, টিভি, ঢাকা। বিশ্ববিদ্যালয়গুলোতে আর লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি চলবে না। কল্যাণমূলক ও গঠনমূলক ছাত্র রাজনীতির মাধ্যমে বৈষম্যহীন দেশ গঠনে ভূমিকা রাখবে সবাই, এমনটা জানালেন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো খুলে দেয় সাধারণ ছাত্রদের ক্যাম্পাসে ফেরার আহ্বান জানিয়ে দ্রুততম সময়ে শিক্ষা কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন তিনি। এদিকে হল খুলে দিলেও শিক্ষার্থী উপস্থিতি সামান্য, আত্মগোপনে রয়েছেন হলগুলোর প্রভোস্টরা। দখলদারিত্বের রাজনীতি এই বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বা বিশ্ববিদ্যালয়গুলোতে আর থাকবে না। যারাই পেশিশক্তি, কালো টাকা এবং দখলদারিত্বের ছাত্র রাজনীতি বিশ্ববিদ্যালয়ের হলগুলো বা বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিষ্ঠা করতে যাবে, সে যে ছাত্র সংগঠনই হোক না কেন, তাদেরকেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করবে। শিক্ষার্থীদের জন্য যারা কথা বলতে চায়, অধিকার নিয়ে কাজ করতে চায়, শিক্ষার্থীদের পাঁচ বুঝে, শিক্ষার্থীদের চা বুঝেই কিন্তু তাদেরকে আসলে কাজ করতে হবে। দীর্ঘ 6 বছরেরও বেশি সময় পর জনসম্মুখে বক্তব্য রাখলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বলেছেন, বিএনপি ধ্বংস চায় না, শান্তি চায়। প্রতিশোধ নয়, সবাইকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়া হবে। আর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে হাজারো শহীদের রক্তে রঞ্জিত বিপ্লবের প্রথম ধাপ সফল হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন তিনি। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারা। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হঠাৎ করেই ভেসে ওঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্য। ভার্চুয়ালি বক্তব্য রাখেন দীর্ঘ 6.5 বছরেরও বেশি সময় পর। ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ, সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে। শান্তি, প্রগতি আর সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের বিদায় পর এটি প্রথম রাজনৈতিক দলের সমাবেশ। তারেক রহমান বলেন, দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। স্বৈরাচার হাসিনা পতনের রক্ত রঞ্জিত বিপ্লবকে সার্থক এবং সফল করে আসুন নাগরিক হিসাবে আমরা আরো দায়িত্বশীল আচরণ করি। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে আগামী দিনের বাংলাদেশের জন্য, তারুণ্যের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ আমরা গড়তে পারবো ইনশাআল্লাহ। চক্রান্তের মাধ্যমে কেউ যেন বিজয় ছিনিয়ে নিতে না পারে, সেজন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আপনারা অনেক কষ্ট করেছেন। আমি অনুরোধ করব যে কখনো কোনো ভাঙচুর, লুটপাট, কোনো আগুন অগ্নি সংযোগ এগুলোর মধ্যে কিন্তু আপনারা জড়িত হবেন না। বৃহস্পতিবার দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে দলে দলে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। ছাত্র জনতার আন্দোলনে যে সকল শহীদ হয়েছেন তাদের যে দাবি দেওয়া ছিল বাংলাদেশ গড়ার, সেই হিসেবে আগামী দিনের বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা। জাহিদ রহমান, RTV, ঢাকা। মাত্র 2 দিনের মাথায় রাজনৈতিক অবস্থান পাল্টালেন জনরোষে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ভিডিও বার্তায় তিনি বলেন, বঙ্গবন্ধুর পরিবার হাল ছেড়ে দেবে না। আওয়ামী লীগ ছাড়া দেশে গণতন্ত্র ও নির্বাচন সম্ভব নয় বলেও দাবি তার। জয়ের অভিযোগ, দেশে একটি বিশৃঙ্খল পরিবেশ চলছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা চলছে। 2 দিন আগে জয় বলেছিলেন তার মা ও তাদের পরিবার আর রাজনীতিতে ফিরবে না। বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না, তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে সবথেকে বড় দল। মন্ত্রণালয়ে মন্ত্রীদের না থাকা এবং সচিবালয়ে কিছু কর্মকর্তা অনুপস্থিত থাকলেও বড় ধরনের সমস্যা হচ্ছে না। রাষ্ট্রপতির আদেশে সব কাজ চলছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাউদ্দিন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এদিকে দীর্ঘদিন পদোন্নতি আটকে থাকা, বিভিন্ন গ্রেডে বেতন বৈষম্য, নতুন পে স্কেল ও OSD রাখার প্রতিবাদে সচিবালয়ে বিক্ষোভ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। পরে তারা সিনিয়র সচিব মেজবাউদ্দিনের কাছে নিজেদের দাবিগুলো তুলে ধরেন। আমাদের মহামান্য রাষ্ট্রপতি আছেন, তিনি এখন আমাদের নির্বাহী প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। সুতরাং শূন্যতা আছে যেটা এটা আসলে ঠিক নয়। আমাদের যেই কাজগুলো আছে যেগুলো খুবই জরুরি ভিত্তিতে আমাদের কাজ করতে হচ্ছে, আমরা মহামান্য রাষ্ট্রপতির নির্দেশনা নিয়ে আমরা সেগুলো কাজ করছি। সুতরাং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের লিমিটেশন, বড় ধরনের লিমিটেশন আছে বলে আমি মনে করি না। সব পুলিশ সদস্যকে কাল সন্ধ্যার মধ্যে স্ব পুলিশ লাইন্স দপ্তরে POM ব্যারাকে ফেরার নির্দেশ দিয়েছেন পুলিশের নবনিযুক্ত IGP মইনুল ইসলাম। বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক করা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন তিনি। এছাড়া বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন IGP। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পুলিশের বেশ কজন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। সাংবাদিক ভাই এবং বোনেরা, দায়িত্ব নেয়ার পর পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে পুলিশের নবনিযুক্ত IGP মোহাম্মদ মইনুল ইসলাম। পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে, সশস্ত্র বাহিনীর কাছ থেকে। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি। আমাদের রাজারবাগ পুলিশ লাইন্স, পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট, POM, APBNs হেডকোয়ার্টার সহ অন্যান্য APBNs কার্যালয় সমূহ, সকল মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন সহ সকল স্পেশালাইজড পুলিশ ইউনিটের সব অফিসার এবং ফোর্সকে আগামী 8 আগস্ট 2024 তারিখ বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যার মধ্যে স্ব কর্মস্থলে যোগদান করতে হবে। পুলিশ স্ব ইউনিটে না থাকায় যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে তা নতুন করে শুরু করতে চান বলে জানান IGP। দেশের শান্তি শৃঙ্খলা এবং স্থিতি ফিরিয়ে আনতে আমরা যা করণীয় সর্বাত্মকভাবে সকল সদস্য মিলে সেটি করব। এর আগে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে দেখা করেন পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম। রাষ্ট্রপতির সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে পুলিশের আরও 4 ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সদর দপ্তরে সংযুক্ত অতিরিক্ত আইজিপি AKM শহীদুর রহমানকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের মহাপরিচালক, সিআইডির উপ পুলিশ মহাপরিদর্শক ডিআইজি মোহাম্মদ মাইনুল হাসানকে ডিএমপি কমিশনার, র্যাব মহাপরিচালক ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদকে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদর দপ্তরে, ডিএমপি কমিশনার ও অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আশিকুল আলম, RTV, ঢাকা। শেখ হাসিনা সরকারের পতনের দুদিন পর অচল অবস্থা কাটিয়ে সরব হতে শুরু করেছে সড়ক মহাসড়ক। অফিস খোলা থাকায় কর্মস্থলে যেতে সাধারণ মানুষের ভিড় দেখা যায়। তবে একদিন আগে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও সেখানে না গিয়ে রাষ্ট্র সংস্কারে নেমেছেন শিক্ষার্থীরা। রাজপথ ও দেয়াল লিখন মুছে নতুন করে সংস্কার থেকে শুরু করে রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণে আনসারদের পাশাপাশি দায়িত্ব পালন করছেন তারা। শাকিলা করিম জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর সড়কে বেড়েছে যান চলাচল, তবে রাস্তায় দেখা নেই ট্রাফিক পুলিশের। সেখানে দায়িত্ব পালন করছেন আনসার সদস্য এবং শিক্ষার্থীরা, সাথে যোগ দিয়েছেন রেড ক্রিসেন্টের সদস্যরাও। কেমন চান নতুন বাংলাদেশ, এমন প্রশ্নে সাধারণ মানুষের কণ্ঠে উঠে আসে ফিরে না আসুক পূর্বের তিক্ততা। সবাই চান সংস্কারের পাশাপাশি রাষ্ট্রযন্ত্রের মেরামত। জানি সর্বাত্মক চেষ্টা করি পুনরাবৃত্তি না ঘটে, মুদ্রা জানি ইপিটুপিট না হয়। আবার পুলিশ বলেন সব প্রশাসনে দুর্নীতি মুক্ত হতে হবে এবং জবাবদিহিতার আন্ডারে আসতে হবে তাদেরকে। সবাই পার্টিসিপেট করবো এই দেশ গড়ায়। আমার ছেলেদের, আমাদের স্টুডেন্টদের সাথে আমরা সবাই একসাথে কাজ করবো। যে সরকারে আসবে সেই জন্য সুষ্ঠু, নিরপেক্ষ, সন্ত্রাসমুক্ত একটা দেশ গঠন করে। পাল্টাতে শুরু করেছে পথঘাটের দৃশ্যপট। বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতার কাজে নেমেছেন শিক্ষার্থীরা। কেউ ঝাড়ু দিচ্ছেন রাস্তা, আর কেউ দেয়ালের প্রতিবাদী লিখন মোছার কাজে ব্যস্ত। রাস্তাঘাট পরিষ্কার করা এবং যেসব গ্রাফিটি করা হয়েছে ওগুলাতে হচ্ছে রং করা পুনরায়। আমাদের ক্যাম্পাসের অনেক মেয়ে নেমেছে, ইভেন অনেকেই এখন রাস্তা পরিষ্কার ক্লিনিংয়ে নেমেছে। শুধু রাজধানী নয়, প্রতিটি জেলায়ও লেগেছে এই নবজাগরণ। একদিন আগে থেকেই চট্টগ্রাম শহরের ট্রাফিকের দায়িত্ব নিয়েছেন শিক্ষার্থীরা। সাধারণ জনগণকে দেখিয়ে দিচ্ছি রাষ্ট্র পরিষ্কার পরিচ্ছন্ন এবং ট্রাফিক রুলস ফলো করতে আহামরি বড় কোনো বাজেট প্রয়োজন হয় না। ট্রাফিক পুলিশ কোনো কেউ নাই, ছাত্ররা দায়িত্ব পালন করতেছে। আনসার সদস্য, স্বেচ্ছাসেবকদের সহায়তায় স্বাভাবিক অবস্থায় ফিরছে ময়মনসিংহের ট্রাফিক ব্যবস্থা। যান চলাচলের শৃঙ্খলা রক্ষায় সিরাজগঞ্জে দায়িত্ব পালন করছেন রোভার স্কাউটের শিক্ষার্থীরা। লক্ষ্মীপুর শহরের বিভিন্ন পয়েন্ট পরিষ্কার করার পাশাপাশি জনসাধারণকে সচেতন করতে মাইকিং করছেন তারা। ঝালকাঠিতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি মন্দির সহ সংখ্যালঘুদের ঘরবাড়ি পাহারা দিচ্ছেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা। এছাড়া গাজীপুর, জামালপুরের বকশীগঞ্জ, আখাউড়া, পাবনা, নাটোর, বান্দরবান সহ সারা দেশে বিপুল উৎসাহের সাথে চলছে রাষ্ট্র সংস্কারের কর্মযজ্ঞ। ক্ষমতার পরিবর্তনের এই মুহূর্তে ভিন্ন দল থাকুক বা মত থাকুক, কোটি মানুষের একটাই চাওয়া বৈষম্য নিপাত যাক চিরতরে। তিক্ততার বিষাদ কাটিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে নতুন আলোয় উদ্ভাসিত হোক প্রিয় বাংলাদেশ। শাকিলা করিম, RTV, ঢাকা। সরকার পতনের আগের দিন গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জের অন্তত 65টি কারখানায় আগুন দেয় দুর্বৃত্তরা। 3 দিন বন্ধ থাকার পর কয়েকটি কারখানা চালু হলেও আবারও হামলার ঘটনা ঘটে। গাজীপুর মহানগরীর জিরানি এলাকায় বেঙ্গল গ্রুপের অন্তত 7টি প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে হাজার কোটি টাকার ক্ষতির কথা জানায় মালিকপক্ষ। আশুলিয়ার প্রতিনিধি AM সৌরভের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন ও রাজনৈতিক পট পরিবর্তনের উত্তপ্ত পরিস্থিতিতে কলকারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ব্যবসায়ী নেতা, শিল্প পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তাদের বরাত দিয়ে প্রথম আলোর এক প্রতিবেদন বলছে, 3 দিনে গাজীপুরে 45টি, নারায়ণগঞ্জে 15টি এবং সাভার ও আশুলিয়ায় 5টি কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বেঙ্গল গ্রুপ জানায়, গত রোববার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর জিরানি এলাকায় বেঙ্গল পলিমার, বেঙ্গল পলি অ্যান্ড পেপারস, বেঙ্গল ফ্লেক্সিপ্যাক সহ অন্তত 7টি প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। বিভিন্ন জায়গায় ভাঙচুর করে এবং র মেটেরিয়ালস ওই ভাঙচুরের মধ্যে নিয়ে এসে আগুন দিয়ে আবার জ্বালিয়ে দেয়। আমাদের নিজস্ব এমপ্লয়িরা ঢুকে
প্রতিহত করার চেষ্টা করলে তাদেরকে মারধর করে। রোববার রাতে আশুলিয়ার বেক্সিমকো ও সিনহা নিটওয়ার ফ্যাশন লিমিটেড ভাঙচুর করা হয়। সাভারের জিরানির বেশ কয়েকটি কারখানায় তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। আশেপাশের মোটামুটি যতগুলি ফ্যাক্টরি আছে সবগুলি ফ্যাক্টরিতে এখানে আমাদের প্রথম আক্রমণ করছে, এরপরে ডরেন আছে, এরপরে হামিম আছে, যেগুলি আছে হামিমের পরে তারপরে দিক থেকে আমাদের এখানে সিনহা গার্মেন্টসে আগুন দিয়েছে। সমস্ত আমাদের ইউনিটগুলা ভাঙচুর করে এবং এটাতে আমরা খুব চাপড়ানোর চেষ্টা করি কিন্তু পারিনি এবং না পারাতে ওরা আবার আগুনটা ধরে দেয়। ক্ষতিগ্রস্ত কারখানা চালুর পর বুধবার অন্তত 5টি কারখানা ভাঙচুর করে দুর্বৃত্তরা। কর্তৃপক্ষ জানায় হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে শ্রমিকরা কারখানা ছাড়ে। আবারও বন্ধ হয়ে যায় সব কারখানার কার্যক্রম। সৈয়দ মাহমুদ, RTV। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের রানিং মেট হিসেবে টিম ওয়ালজকে বেছে নিয়েছেন ডেমোক্রেট দলের প্রার্থী কামালা হ্যারিস। স্থানীয় সময় মঙ্গলবার কামালা তার রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীর নাম ঘোষণা করেন। মিনেসোটা রাজ্যের গভর্নর ও হাই স্কুলের সাবেক শিক্ষক টিম ওয়ালজ। রানিং মেট টিম ওয়ালজ ও কামালা হ্যারিস নিজেদের প্রথম যৌথ নির্বাচনী সভায় বিরোধী দলীয় প্রার্থী ডোনাল্ডকে আক্রমণ করেছেন। এই দিন টিম ওয়ালজ দেশের প্রতি রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের অঙ্গীকার ও হোয়াইট হাউসে তার আগের রেকর্ড নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেন, ডোনাল্ড ট্রাম্প জনসেবার চাইতে নিজেকে নিয়েই বেশি ব্যস্ত। অলিম্পিকের 11তম দিন শেষে পদক তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। 24টি স্বর্ণ, 31টি রৌপ্য ও 31টি ব্রোঞ্জ সহ মোট 86টি পদক আছে দেশটির। 22টি পদক নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। দেশটির নামের পাশে আছে 59টি পদক। 14টি স্বর্ণ সহ মোট 35টি পদক নিয়ে 3 নম্বরে আছে অস্ট্রেলিয়া। ফ্রান্সের নামের পাশে 13টি স্বর্ণ সহ 48টি পদক। এছাড়া 12টি স্বর্ণ সহ 46 পদক নিয়ে 5 নম্বরে ব্রিটেন। কোরিয়া ও জাপান সমান 11টি করে স্বর্ণপদক নিয়ে আছে 6 ও 7 নম্বরে। রাতের সংবাদে এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।